শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন গতকাল 22শে সেপ্টেম্বর হয়ে গেল ওয়ার্ল্ড সিএমএল ডে। অর্থাৎ সিএমএল হলো এক ধরনের ব্লাড ক্যান্সার। এটা নিয়ে বিশ্বব্যাপী পালিত হলো ওয়ার্ল্ড সিএমএল ডে। আজকে আমরা অনুষ্ঠান সাজিয়েছি এই সিএমএল ডেকে কেন্দ্র করে। সিএমএলটা কি, কেন হয়, আদৌ চিকিৎসা আছে, ব্লাড ক্যান্সারের পরিণতি কি নিশ্চিত মৃত্যু, এই বিষয়গুলো আজকে আমরা জানবো। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর ABM ইউনুস। তিনি প্রফেসর এবং এক্স চেয়ারম্যান, হেমাটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। স্যার, এই যে প্রতি বছর 22শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড সিএমএল ডে পালিত হয়, এটা কোনো তাৎপর্য আছে কিনা? 22শে সেপ্টেম্বরই কেন হচ্ছে? জি, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমরা সেই স্মরণাস্যে 111-এর কথা কেমন, তো এখানেও ঠিক ওইরকমই 9/22 অর্থাৎ 9 মাসের 22 তারিখ, সেপ্টেম্বর মাসের 22 তারিখে এই দিবসটি পালিত হয়। কারণটা হলো এই যে সিএমএল রোগ, এই রোগের পিছনে একটা জেনেটিক ডিফেক্ট কাজ করে। সেই ডিফেক্টটা হলো ক্রোমোজোম নাম্বার 22। এটার নাম হলো ফিলাডেলফিয়া ক্রোমোজোম। পরবর্তীতে এর সাথে যোগ হয় 9 নম্বর ক্রোমোজোম, এবং 9 এবং 22 এই দুই ক্রোমোজোমের সমন্বয় একটা অ্যাবনর্মাল প্রোটিন উৎপাদন হয়, যেটা দিয়ে এই সিএমএল এর উৎপত্তি। তো এই 9 এবং 22 এইটাকে স্মরণ রাখার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং এর তাৎপর্য সবাইকে বোঝানোর জন্য এই 9 মাসের 22 তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের 22 তারিখে আমরা এই দিবসটি সারা বিশ্বে পালন করি। তার মানে স্যার, সিএমএল এর যে কারণ, যে ক্রোমোজোম, যে দুটি ক্রোমোজোম সেই সিএমএল তৈরি হচ্ছে মানুষের প্রাণে, যে সিএমএল হচ্ছে, সেই সিএমএল এ 22 নম্বর ক্রোমোজোম এবং 9 নম্বর ক্রোমোজোম দুটো সম্মিলন ঘটেই এটা হচ্ছে, সেটা আপনার 22শে সেপ্টেম্বরটা পালন হচ্ছে। স্যার, এই যে সিএমএল রোগটা, স্যার, এটা অনেকে কিন্তু ধারণা আমাদের কম এই বিষয় নিয়ে। আমাদের দেশে বা ওয়ার্ল্ড ওয়াইড, স্যার, এই সিএমএল এর অবস্থান কেমন? মানে ব্লাড ক্যান্সারগুলোর মধ্যে সিএমএল কত নম্বরে আছে, বা আমাদের সেটার মানে যে প্রসপেক্ট কেমন? সারা বিশ্বে এবং আমাদের এই সাবকন্টিনেন্টেও ক্যান্সারের ইনসিডেন্স হলো 0.01%, অর্থাৎ হাজারের মধ্যে একজনকে আপনি পেয়ে যাবেন। তো এর মধ্যে 5.5 থেকে 6% হলো ব্লাড ক্যান্সার। এই ব্লাড ক্যান্সারের উপরে বাংলাদেশে একটা গবেষণা হয়, যেখানে আমি ইনভলভ ছিলাম, যেখানে 5014 জন রোগীর উপরে একটা গবেষণা কার্যক্রম পরিচালিত হয়, এবং সেখানে কোন ব্লাড ক্যান্সারের কত পার্সেন্ট, মানে ব্লাড ক্যান্সারের বিভিন্ন ধরন আছে, তো এটাও এখানে আমরা অ্যাসেস করেছিলাম। তো সেখানে দেখা গেল যে 18% হচ্ছে সিএমএল ব্লাড ক্যান্সারের ভিতরে, অর্থাৎ টোটাল ক্যান্সারের 5 থেকে 6% হলো ব্লাড ক্যান্সার, সেই ব্লাড ক্যান্সারের ভিতরে 18% হলো সিএমএল। তো কাজে এটা কম না, অনেক সংখ্যা অনেক বেশি, 18%। জি, তো এটা স্যার হচ্ছে ব্লাড ক্যান্সারের আপনার মানে যতগুলো ক্যান্সার আছে তার মধ্যে 5 থেকে 6% হলো ব্লাড ক্যান্সার, আর যতগুলো ব্লাড ক্যান্সার আছে তার মধ্যে 18% হলো সিএমএল। অনেক সংখ্যা, অনেক বেশি। স্যার, এই সিএমএল বা এই ক্যান্সারটা হওয়ার পিছনে কারণ কি? আসলে যে কোনো ক্যান্সারের পিছনেই আপনার সরাসরি কারণ বলা না গেলেও এতদিনের গবেষণায় কিছু কিছু অবস্থান, কিছু কিছু কারণকে দায়ী করেছে বা তারা বেশি ফোকাস করেছে। সেই কারণগুলো হলো, বিশেষ করে সিএমএল এর ক্ষেত্রে এটা হলো আপনার রেডিয়েশন। যারা এই তেজস্ক্রিয়তার সামনে কাজ করে বা এক্সপোজার পায়, যেমন সেটা ন্যাচারালি হতে পারে, সেটা অকুপেশনাল হতে পারে, সেটা আবার কিছু ওষুধপত্রের মাধ্যমে হতে পারে। মনে করে যারা ওই যে হিরোশিমা নাগাসাকির যে অ্যাটমিক যে এক্সপ্লোশনটা ঘটেছিল, সেখানে যারা সারভাইভার, তাদের ভিতরে এখনও যারা বেঁচে আছেন বা কিছুদিন আগেও যারা মারা গেছেন, তাদের অনেকের মধ্যেই থাইরয়েড ক্যান্সার, এই সিএমএল নামক ব্লাড ক্যান্সার, এগুলোই কিন্তু তাদের পরিণতি ছিল। তো এই রেডিয়েশন এটা একটা বিশাল বড় ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সেকেন্ড থিং হলো যে কিছু কিছু কেমিক্যাল, যে কেমিক্যালের এক্সপোজারে যারা আসেন, সেই কেমিক্যালগুলো হলো আপনার অ্যারোমেটিক অ্যামাইন, বেনজিন কম্পাউন্ড। তো সেগুলো আমরা কোথায় পাই? আমরা এই যে রং করা আছে স্টুডিওতে, এই যে রংটা করা হলো নতুন, তো এই রঙের যে গন্ধটা, ওর মধ্যে কিন্তু এই অ্যারোমেটিক অ্যামাইন আছে। এই যে জুতো পালিশ করি না আমরা, তো এই জুতো পলিশের মধ্যে কিন্তু সেই জিনিস আছে। মেয়েরা যে কসমেটিক্স ব্যবহার, লিপস্টিক ব্যবহার করেন, নেইল পলিশ ব্যবহার করেন,
ওর মধ্যে কিন্তু সেই কেমিক্যাল আছে, মানে অ্যারোমেটিক আছে, অ্যারোমেটিক রিমুভার ব্যবহার করেন, তার মধ্যে এটা আছে, ঠিক আছে। তো এরকম অনেক কিছুই। তারপরে আমরা যদি অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করি যে আমাদের ফুড কালার যেগুলো ব্যবহার করা হয়, আপনারা দেখেছেন যে অভিযানে কোনো চাইনিজ রেস্টুরেন্ট থেকে স্যুপের কালার পাওয়া গেল যেটা কাপড়ের রং তারা ওখানে ব্যবহার হ্যাঁ করে। এটা স্যার পাওয়া যায়, পাওয়া যায়, তা এটা আপনারা সবাই জানেন, খুবই পপুলার জিনিসটা। তো এই অত্যন্ত দুঃখজনক বিষয়গুলো আর কি। তো এইরকম তারপরে পেট্রোলিয়াম যত কম্পাউন্ড আছে, ইভেন পেট্রোল, তারপরে মোবিল, গ্রিজ, এই যত আপনার ওই ওয়ার্কশপে যেগুলো ব্যবহার করা হয় এবং ওখানে যারা কাজ করে, এবং এই রঙের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, কেমিক্যাল এই উৎপাদনের জন্য যারা কাজ করে, তারা মানে সরাসরি এক্সপোজ, মানে ডাইরেক্ট এক্সপোজার তাদের হয়। এবং দীর্ঘদিন এই এক্সপোজার থাকতে থাকতে তাদের ভিতরে কিন্তু এই ব্লাড ক্যান্সার নামক এই মরণ ব্যাধি কিন্তু তাদেরকে মানে আক্রমণ করে। স্যার আমরা তো দেখি স্যার অনেক সময় ফরমালিন, আমরা যে খাবার খাচ্ছি খাবারের মধ্যে ফরমালিন কেমিক্যাল মিশ্রণ করছে, এগুলো তো স্যার ক্যান্সারের জন্য একটা কারণ। অবশ্যই এই যে আমরা ফুড রাইপেনিং, ফুড প্রিজারভেটিভ, দুটো জিনিস আমি বলি। আপনারা দেখবেন যে টমেটো যদি আপনি বাজারে সময়ের আগে নিয়ে আসেন, আম যদি সময়ের আগে পাকিয়ে নিয়ে আসেন বাজারে, আপনি অনেক বেশি দাম পাবেন, তাই না? তারা কি করে, তখন কলা যদি আপনি ইমিডিয়েটলি মানে পাকাতে পারেন আপনার লাভ বেশি হবে। এখন কার্বাইড নামক কেমিক্যাল দিয়ে তারা এগুলো পাকায়, আবার ফরমালিন দিয়ে এগুলোকে প্রিজার্ভ করে যাতে নষ্ট না হয়, ঠিক আছে। এখন কার্বাইডও একটা কার্সিনোজেনিক, যেটা ক্যান্সার তৈরি করতে পারে। আবার এই ফরমালিনও একটা কার্সিনোজেনিক। ফরমালিনের একটা মারাত্মক বিষয় হলো, ফরমালিন আপনার কোষের ভিতরে যে ডিএনএ আছে, সেই ডিএনএকে সরাসরি মানে ফ্রোজেন করে দেয়, একদম কোয়াগুলেশন করে দেয়। ডিম এমনি তো নরম না, আপনি যেই মুহূর্তে ওটাকে হিট করবেন এটা কিন্তু শক্ত হয়ে যাবে, সে পোস্ট করেন বা বাজি করেন যাই করেন, তাহলে এটা কোয়াগুলেশন হয়ে গেল না। এখন এই যে জমে গেল, আপনি তো আর ডিমের গুঁড়া আগে আর পাচ্ছেন না, ও কিন্তু জমে গেল। এক্স্যাক্টলি ফরমালিন যদি আপনার শরীরের ভিতরে যায়, শরীরের ভিতরে ডিএনএর কোনো একটা অংশকে ওরকম জমাই দিলে কি হবে, তখন আর ওর যে কার্যক্রম মানে ক্ষমতা ছিল ওইটা আর থাকলো না। তখন কি দাঁড়াবে, তখন এখানে মিউটেশন হবে। মিউটেশনটা কীরকম, মানে একটা সিম্পল জিনিস দিয়ে বলি, মনে করেন মাদার, MOTHER মাদার, এখন ফরমালিন দিয়ে আপনি এম ধ্বংস করে দিলেন, তা কি থাকলো, আদার। কোথায় মাদার আর কোথায় আদার, পরিবর্তনটা কি দাঁড়ালো? তো এটার নাম হলো মিউটেশন। একটা জায়গায় আপনি হিট করলেন, তার একটা রিডিংকে আপনি ধ্বংস করে দিলেন, তার পুরো জিনিস টোটালি চেঞ্জ হয়ে গেল। মাদার এবং আদার আপনি যদি কনসেপ্ট আপনি চিন্তা করেন, ঠিক বিষয়টা এমনই হয়। শরীরের ভিতরে কিছু প্রোটো অনকোজিন আছে, কিছু অনকোজিন আছে। অনকোজিনের কাজ হলো ক্যান্সার তৈরি করো, প্রোটো অনকোজিনের কাজ হলো ক্যান্সার ঠেকাও। এখন এই প্রোটো অনকোজিনের ভিতরে ওইরকম একটা ধাক্কা দিয়ে ওকে যদি অনকোজিন বানিয়ে দেন, তাহলে তো একচেটিয়া হয়ে গেল। স্যার এই যে সিএমএল যেটা আজকে আমরা কথা বলছি, স্যার সিএমএল এর লক্ষণগুলো কি স্যার, আমরা আসলে বোঝার কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। সিএমএল আসলে এটা ক্রনিক ব্লাড ক্যান্সার, তো এটা সিমটমটা খুব ধীরে ধীরে ডেভেলপ করে। এই ক্রনিক বানি হচ্ছে স্লো, হ্যাঁ, এই ম্যারাথন, আস্তে 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 আসে। আপনাকে ওইরকম হঠাৎ করে কিছু বুঝতে দেবে না, মানে এরা ঝড়ের গতিতে আসে না। অ্যাকিউটলি কেউ ঝড়ের গতিতে আসে এবং সব ধ্বংস করে দেয়। ক্রনিকলি কেউ আস্তে আস্তে আসে, দীর্ঘদিন অবস্থান করে, তারপরে ধীরে ধীরে এটা কমপ্লিকেশন হয়। তো এই সিএমএল-এর বিষয়টা, এটা মানে পুরাপুরি বুঝতে একটু সময় লাগে। প্রথম দিকে একটু দুর্বলতা আসে, ক্ষুধা মান্দা, তারপর কাজে অনীহা, তারপরে হলে আপনার আস্তে আস্তে একটু ওজন কমতে থাকে, কেমন মাঝে মধ্যে একটু জ্বর আসতে পারে। এবং এটা যখন আরও অ্যাডভান্স স্টেজে যায়, তখন দেখা গেল যে তার পেটে একটু শক্ত শক্ত লাগছে। তো এই শক্তটা আর কিছুই না, তার যে প্লিহা, সেই প্লিহাটা বড় হয়ে গেছে। তার লিভার কেমন, যকৃৎ, এটা বড় হয়ে গেছে, কেমন। এবং এগুলো যখন বড় হয়ে যায়, তখন এই ডিজিজটা অ্যাডভান্স হয়ে যায়। তখন এর ইম্প্যাক্টটা মানে হেমোপয়েটিক সিস্টেমের উপরে, রক্ত উৎপাদনের ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তাহলে এই একটা কোষই বাড়বে, শ্বেতকণিকা, লোহিতকণিকা বাড়তে পারবে না, তারপরে অনুচক্রিকা বাড়তে পারবে না, অন্যান্য কোষগুলো বাড়তে পারবে না। তো মানে ওই সন্ত্রাসী কার্যক্রম, যে সন্ত্রাসী আসছে যে আমরা আছি তোমরা যাও। এবং জমিনে যেমন মানে আগাছা হলে ফসল হয় না, তাই না, এটা আমরা আগাছা হিসেবেই চিন্তা করি। তাহলে এই বনমারের ভিতরে যখন এই আগাছা ঢুকে গেল, ওই সন্ত্রাসী কার্যক্রম তার অন্যদেরকে হটাই দিল, তখন অন্যগুলোর ঘাটতি হবে, আপনার রক্ত স্বল্পতা হবে,
রক্তক্ষরণজনিত সমস্যা হবে, আপনার ঘন ঘন সংক্রমণ হবে, এই মানে সিমটমগুলো আলটিমেটলি ডেভেলপ করে, তখন ডাক্তারের কাছে যেতে তারা মানে অবশ্যই বাধ্য হন। যে সিমটমগুলোর কথা বললেন স্যার, আসলে এটা দিয়ে আসলে ক্যান্সার, ব্লাড ক্যান্সার কিন্তু অনুমেয় হয় না, মানে এগুলো বিভিন্ন রোগের কারণে ক্ষুধামন্দা, খেতে পাচ্ছে না, ভালো লাগছে না, অবসাদগ্রস্ত, এগুলো কিন্তু স্যার হতো। স্যার আপনাদের কাছে যখন আসে স্যার, হ্যাঁ, পেশেন্ট যখন আপনার কাছে আসলো যে এই সব উপসর্গ নেই, তখন স্যার আপনারা কিভাবে তাকে ডায়াগনোস করতে, হিস্ট্রি তো একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং আর কি করে থাকেন আপনার স্যার? আচ্ছা, আমরা এটা ওই প্রথম দিকে এই সিমটম নিয়ে কেউই ডাক্তারের কাছে যায় না। তো ওটা হয় কি, কিভাবে পাওয়া যায়, অন্য একটা রুটিন পরীক্ষার সময় মনে করেন একজন সার্জারি করতে গেলে একটা হার্নিয়া অপারেশন হবে, রুটিন যে টেস্ট, হ্যাঁ রুটিন, আর একজনের গলব্লাডার অপারেশন হবে, মানে ইত্যাদি। এই কোনো না কোনো কারণে যদি ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার যদি বলে যে আপনি একটা সিবিসি করেন, আপনার এই সুগার করেন, এটা কিছু মানে স্যার অপারেশন আগে কিছু রুটিন চেকআপ করতে, সেই রুটিন চেকআপ করা হলো, চেকআপ করার সময় এটা ধরা পড়ে, দেখা গেল যে সিবিসি করলে তো অনেক বেশি কাউন্ট। তারপরে যদি কেউ এই পেটের চাকাটা নিয়ে ডাক্তারের কাছে যায়, উনি ডেফিনেটলি লিভার স্প্লিট বড় হওয়া চারটিখানি কথা না, এটা কোনো রোগ পেছনে না থাকলে অবশ্যই হবে। তখন তারা ইনভেস্টিগেশনের পর্যায়ে যায়। প্রথম ইনভেস্টিগেশন হলো সিবিসি। আমরা সিবিসি করলে পরে দেখা যাবে যে শ্বেতকণিকার সংখ্যা অনেক বেশি, নর্মালি 4 থেকে 11,000 থাকবে, এটা 5 লক্ষ হতে পারে। তো তখন আপনি কি মনে করবেন যে এত কাউন্ট কোথা থেকে এলো? তখনই তার পিছনের দিকে আমরা মানে যেতে থাকি, এর মানে ব্যাকগ্রাউন্ডটা খুঁজতে থাকি, যে তখন বোন ম্যারো টেস্ট, ওই সাইটোজেনেটিক টেস্ট, যে ফিলাডেলফিয়া ক্রোমোজোম এটা আছে কি না, এইগুলো সব অ্যাসেসমেন্ট করলে পরে তারপরে এটা রোগটা ফাইনালি এটা ডায়াগনোসিস হয়ে যায়, তখন এরা চিকিৎসা মানে আমরা শুরু করতে পারি আর কি। তারপরে স্যার কনফার্মেটিভ বলছেন স্যার, যে বোন ম্যারো স্টাডিটা, বোন ম্যারো এবং ওই যে ফিলাডেলফিয়া ক্রোমোজোম BCR-ABL যেটা ট্রান্সক্রিপশন, ফিলাডেলফিয়া ক্রোমোজোম, এটা নির্ণয় করলে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি আর কি। মানে সাইটোজেনেটিক্স করলেই আমরা এটা কনফার্ম করতে পারি। স্যার আমাদের একটা ধারণা আছে যে ব্লাড ক্যান্সার হলে রোগী বাঁচে না, এবং আমরা খুব আতঙ্কের মধ্যে থাকি। ব্লাড ক্যান্সার মানে যদি রোগী শোনে, রোগী ওই যেদিন শুনবে তার সেদিনই সে ওই অবস্থায় তার মৃত্যু ঘটে। আসলে আমাদের যেটা চলমান যেটা ধারণা, এই বিষয়টা যদি একটু বলতেন আসলে। আমাদের সামনে যদি একটা গোখর সাপ দেখি ফলান তুলেছে, তো ডেফিনেটলি ভয় পেয়ে যায়। ঠিক বিষয়টা এরকমই, যে কোনো ক্যান্সারের কথা শুনলেই। তবে আশার আলো বিষয় হলো যে এখন অনেক ক্যান্সারই ভালো করা সম্ভব। ব্রেস্ট ক্যান্সার এখন মুখের ওষুধ আছে, তাই না? তারপর ব্লাড ক্যান্সার যদি অ্যাকিউট লিউকেমিয়া, লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বাচ্চাদের যেটা হয়, 80-90% রোগী ভালো হয়ে যায়। তারপরে ক্রনিক লিউকেমিয়া যেগুলো, সেগুলা ভালো না হলেও এইগুলাকে দীর্ঘদিন ধরে মানে চিকিৎসা দিয়ে ভালো সুস্থ রাখা সম্ভব। আবার এই যেমন CML এর রোগী কোনো কোনো ক্ষেত্রে ভালো হয়ে যায়, এবং যাদেরকে ওষুধের মাধ্যমে ভালো করার সম্ভাবনা নাই বলে প্রতীয়মান হয়, তাদের জন্য অপশন হলো অস্থিমজ্জা সংযোজন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। এই যে গ্যাপটা আমাদের ওষুধের মাধ্যমে আছে ভালো হবে না, এই গ্যাপটাকে পূরণ করার জন্য অস্থিমজ্জা সংযোজন করলে আমরা এই গ্যাপটাও পূরণ করতে পারি। অর্থাৎ আমরা 100% রোগীকেই এই ভালো করার মানে কিউরেটিভ চিকিৎসার আওতায় আমরা আনতে পারি। তারপরে কিছু ফেইলিওর তো সব জায়গায় থাকবেই, বাট ওই রকম আতঙ্কিত হওয়ার মতো বিষয় নাই যে ব্লাড ক্যান্সার হয়েছে আমি বুঝি আর বাঁচলাম না, আমি বুঝি আর ভালো হলাম না, বিষয়টা তা না। অনেক অপশন আছে, এবং ম্যাক্সিমাম রোগী মানে অনেক রোগীই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, এবং যারা ভালো হবেন না তারাও কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভমেন্ট হওয়া সম্ভব, এবং দীর্ঘদিন মানে সিমটম ফ্রি এবং সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব। তার মানে স্যার এটা একটা আশার আলো যে আসলে এখন যে চিকিৎসা পদ্ধতি, তাতে করে তার দীর্ঘদিন সে ভালো থাকার একটা চিকিৎসার আওতায় থাকতে হবে। আমি CML এর কথাই বলি। প্রথম যখন এগুলো আবিষ্কৃত হলো না, এই 922 এই ফিলাডেলফিয়া যখন আবিষ্কৃত হলো না, তার আগে রেডিওথেরাপি দিয়ে, বুসালফান দিয়ে, ইন্টারফেরন দিয়ে, হাইড্রোক্সিড দিয়ে এগুলো চিকিৎসা করা হতো। তার লাইফ ডিউরেশন ছিল কত? 3 থেকে 5 বছরের মধ্যেই শেষ বিভিন্ন রকম কমপ্লিকেশন হয় কেমন, এবং অনেক সাইড এফেক্ট ছিল, ওটা সহ্য করতে পারতো না। আমার মনে আছে প্রথম দিকে যখন ইন্টারফেরন দিলাম, রোগীর যে সিমটম, তার সারাদিনই সে অসুস্থ থাকে, জ্বর, তার ফ্লুর মতো অবস্থা ইন্টারফেরন দেওয়ার পরে যখন এই ইমাটিনিব আসলো, যখন টাইরোসিন ক্যারিন ইনহিবিটর আসলো, তখন রুগী বলেই বলে না। আমি এখন রুগীর সাথে যোগ করি যে আপনি ওই যে এত বড় চাকা নিয়ে আসে তো অনেক কাউন্ট নিয়ে, 4-5 লাখ কাউন্ট নিয়ে, যে আপনাকে 3 মাস সময় দিলাম, 3 মাস পরে যদি কেউ আপনার এই রুগী বলে তাহলে ধরে নিয়ে আসবেন। কেন রুগী বলছে, তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো তো রুগী খুব খুশি হয়ে যায় যে তার মানে 3 মাসের, এবং তাই হয় 2-3 মাসের মধ্যেই
সে একেবারে মানে নর্মাল লাইফ লিড করতে সক্ষম হয়। কাজে আমাদের এই সাফল্য এতখানি যে আমরা একটা মানে ডেফিনিট একটা ব্লাড ক্যান্সারের রোগী, তাকে আমরা এতখানি অ্যাসুরেন্স দিতে পারছি এবং রিয়েলি সে কিন্তু 2-3 মাসের ভিতরে এমন ইমপ্রুভমেন্ট তার হয় অ্যাজ ইফ হি ইজ নর্মাল। স্যার ক্যান্সার চিকিৎসায় স্যার আসলে বিশ্বব্যাপী কিন্তু অনেক এগিয়েছে। যেমন আগে আপনি যে কথাগুলো বললেন যে ওষুধ ব্যবহার হতো, অনেক সাইড ইফেক্ট ছিল। এখন তো স্যার আমরা দেখি টার্গেটেড কেমোথেরাপি, সিলেক্টিভ কেমোথেরাপি, স্পেসিফিক কেমোথেরাপি, মানে একদম টু দ্য পয়েন্টে স্যার এগুলো আছে। তো এইটা স্যার ওয়ার্ল্ড ওয়াইড আছে। আমাদের দেশের মানুষের যারা ব্লাড ক্যান্সার আক্রান্ত তাদের একটা প্রবণতা থাকে বিদেশে গিয়ে ভালো চিকিৎসা নেবে। তো এইটাকে আপনি কতটুকু সঠিক মনে করেন, বা এই বিদেশের চিকিৎসা আমাদের দেশে দেওয়া সম্ভব? আচ্ছা, 10 বছর আগেও যদি আমি বলতাম কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেরাই বুঝতে পাতাম অমুক জায়গায় যান। এখন খুঁজে বের করতে হবে কোন রোগের জন্য বিদেশ পাঠাতে হবে। অর্থাৎ এখন আমাদের দেশে ম্যাক্সিমাম রোগী আমাদের দেশে চিকিৎসার যোগ্য, এবং এই টার্গেটেড থেরাপি, এই যে ইমিউনোথেরাপি, এই যে টার্গেটেড মলিকুল বাংলাদেশেই তৈরি হচ্ছে। কেমন, যেটাকে আমরা জেনেরিক বলি বা বায়োসিমিলার বা বায়ো ইকুইভ্যালেন্ট বলি, অর্থাৎ ওদের এটার একটা কপি, রেপ্লিকা আমাদের দেশে তৈরি হচ্ছে আর কি। তাহলে অরিজিনাল রিসার্চ মলিকুল যেটা, ওইটার কোয়ালিটির সঙ্গে তারা কম্পেয়ার করে দেখছে, ওই নাম দিয়েছে বায়োসিমিলার, বায়ো ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তো এই মানে ওর কাছাকাছি বা ওরই সমান তার মানে থেরাপিউটিক এফিকাসি। কাজেই এটা রেপ্লিকা হলেও আমরা কিন্তু নিশ্চিন্তে এখানে বসে ব্যবহার করতে পারছি, এবং সেটা কিন্তু অনেক কম দামে পাচ্ছি। কারণ আমাদের দেশে মানে আমি ওই সেই কথা ইমাটিনিবের কথা বলি, তখন গ্লিবেক নামে এই টাইরোসিন কাইনেজ সিএমএল এর প্রথম যে মানে ওষুধটা আবিষ্কৃত হয়, একটা ট্যাবলেট 100 মিলিগ্রামের দাম ছিল 1300 টাকা। তো একজন রোগীর 4টা ট্যাবলেট লাগতো, 4×5200 টাকা। তার মানে মাসে কত আপনি চিন্তা করে দেখেন, প্রতিদিন 5200 টাকা। স্যার অনেক টাকা, মাসে 1.5 লক্ষ টাকার উপরে। এখন সেই ট্যাবলেটটা, এই 5200 টাকার ট্যাবলেটটা এখানে 250 থেকে 300 টাকায় পাওয়া যাচ্ছে। কেন ইমাজিন আমাদের মানে তাহলে আমাদের ভাগ্য কত ভালো, এবং এটি দিয়ে আমরা চিকিৎসা করছি। ওই রোগীর চিকিৎসা কয়েকজন মানে লিমিটেড কিছু রোগী আছে আমার যারা গ্লিবেক পায়। তারা কারা? যারা মানে ফ্রি পায় বা বিভিন্ন এনজিওতে চাকরি করে, বিদেশি নাগরিক, কেমন, তাদেরকে আমরা ওইটা দিই। আর আমাদের দেশের 99% রোগী যারা আমাদের দেশে উৎপাদিত এই ওষুধ। আমাদের দেশে কিন্তু স্যার ফার্মাসিউটিক্যালসের মান কিন্তু অনেক বিশ্বমানের। আমাদের দেশের ওষুধ কিন্তু বাইরেও যাচ্ছে স্যার, যেটি বাইরে 1300 টাকা, আমাদের এখানে কম পয়সায় এটা পাওয়া যায়, অনেক সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়, যেটা রোগীর ক্রয় ক্ষমতার মধ্যেই আছে, কিনতে পারে, এবং সেক্ষেত্রে সেটা কিন্তু তার সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই জন্য স্যার আমাদের দরকার অ্যাওয়ারনেস, মানে সচেতনতা দরকার যে আমাদের দেশীয় চিকিৎসা ভালো, উন্নত মানের বা ভালো হচ্ছে রোগীরা। এই অ্যাওয়ারনেস যেমন আপনারা যে পালন করলেন স্যার গতকালকে সিএমএল ডে, আপনাদের যে প্রতিবদ্ধ বিষয়টি ছিল, সে বিষয়টা আসলে কি ছিল? বিষয়টা ছিল আমরা সিএমএল রোগী যেন কেউ পেছনে পড়ে না থাকে। হ্যাঁ, বিল্ডিং ব্রিজ, আমরা সেতু বন্ধন তৈরি করব এবং কোনো সিএমএল রোগীকে পেছনে থাকতে দেবে না। সবাইকে আমরা সহযোগিতার এই আওতায় নিয়ে আসবো এবং সবাই যেন সহযোগিতা পায়। তো এখানে একটা বিষয় আমি একটু উল্লেখ না করলেই নয়, সেটা হলো যে আমেরিকান ম্যাক্স ফাউন্ডেশন প্রথম দিকে যখন গ্লিবেক আবিষ্কৃত হয়, এই দাম 1.5 লাখ টাকার উপরে একজন রোগীর লাগবে মাসে। তো এটা বাংলাদেশের অনেক গরিব রোগীদের পক্ষে সম্ভব না, এখনও সম্ভব না অনেকের পক্ষে। তখন তারা আমেরিকান ম্যাক্স ফাউন্ডেশন আমাদের দেশে একটা মানে ওই সিএমএল পেশেন্টের জন্য একটা পেশেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, সিপাপ, হ্যাঁ, সিএমএল পেশেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, যেটা এটা চালু করলো এবং আমাকে কনভেনার করলো যে বাংলাদেশের গরিব রোগীদেরকে আমি রিকমেন্ড করলে সেটা ফ্রি দেবে। তো অনেক রোগীকে রিকমেন্ড করলাম, গরিব রোগীদেরকে। তো যদিও ধনীরা অনেক সাফাসাফি করতো, সেগুলো মানে আমরা দিতাম না। তো সেই রোগীরা সেই তখনকার যুগে সেই কথা, কিন্তু এখনও তারা বেঁচে আছে, এই 24 বছর এখনও বেঁচে আছে যাদেরকে আমরা দিয়েছিলাম। অনেকে মারা গেছে অবশ্য, এখনও কয়েকজন বেঁচে আছে। তো এখন সেই তখন এই মানে ফ্রি এই ম্যাক্স ফাউন্ডেশন থেকে যারা এই ওষুধটা পেত, তারা এটা হলো অরিজিনাল ওষুধ, তারা অনেকেই উপকৃত হয়েছেন। এবং পরবর্তী সময় যখন দেখলো যে বাংলাদেশ মানে কিছু কিছু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তারা এই মলিকুলটাকে এদেশে উৎপাদন করছে, এবং যখন 2-3টা কোম্পানি এর উৎপাদন শুরু হলো, তো বলে এদের তো আর দেওয়া দরকার নেই, এরা তো ধরে নিয়ে গেছে, কেমন ওরা বন্ধ করে দিল। কিন্তু এখনও নেপালের মতো গরিব দেশ, কোস্টারিকার মতো গরিব দেশ, এদেরকে দেশে কিন্তু চালু আছে। তো আমি মনে করি আসলে যে বাংলাদেশ এটা উৎপাদন করলেও একটা পোর্শন
মানে তো গরিব, তাই না? তারা তো আসলেই এই চিকিৎসা নিতে পারেন না। এই দেশি যে উৎপাদিত যে ওষুধ, সে ওষুধও ইররেগুলারলি নেন। কয়েকদিন সাহায্য সহযোগিতা পেলে খান, এরপরে যখন টাকা থাকে না তখন বন্ধ করে দেন। তো আমি মনে করি যদি ম্যাক্স ফাউন্ডেশন দয়া করে আবার গরিব রোগীদের, অ্যাবসলিউটলি গরিব রোগীদের জন্য এটা এই অ্যাবসলিউট এই অ্যাক্সেসটা তাদের জন্যই থাকবে, আবার যদি চালু করেন তাহলে উপকৃত এটা হবে। একটা ভালো উদ্যোগ স্যার। আর আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাওয়ারনেস, আপনারা যেটা পালন করছেন যে অ্যাওয়ারনেস, যে আপনি বলছেন যে আমরা যারা সিএমএল রোগী আছে তাদের সামনে আনবো, মানে আপনি চিকিৎসার আওতায় আনবেন, Right. তাহলে এই চিকিৎসাটা আপনার ডিসেন্ট্রালাইজ করা দরকার এবং সব সিএমএল পেশেন্টদেরকে চিকিৎসার সকলের আওতায় আনতে হবে। দোরগোড়ায় পৌঁছে দেওয়া জি দরকার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেলের দর্শকবৃন্দকে। প্রিয় দর্শক, আমরা সিএমএল নিয়ে কথা বললাম। আমাদের দেশে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। গতকালকে 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত সংখ্যা প্রায় 1000 ছাড়িয়েছে। তাই চলুন আমরা ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতন হই। যেটা করতে হবে, মশারি ছাড়া ঘুমানো যাবে না দিনে এবং রাতে, এবং আপনার ঘরে ক্যান, টায়ার বা আশেপাশে টবে, যে ফুলের টবে যে পানি জমেছে, 3 দিন পর পর চলুন আমরা সবাই পানি পরিষ্কার করি, ডেঙ্গু প্রতিরোধ করি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।